প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের দূরশিক্ষণের মাধ্যমে জীববিজ্ঞানের একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা প্রথমে পরিচিত হইনি। আমি মোহাম্মদ জমির উদ্দিন, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়ের একটি পাঠ নিয়ে। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখো। এখানে দেখা যাচ্ছে একটি দেওয়াল বা ওয়াল। এই ওয়ালগুলা অসংখ্য ইট দিয়ে গঠিত। অসংখ্য ইট একটির সাথে একটি জোড়া লেগে এরকম বিশাল একটি দেওয়াল, এরকম অনেকগুলো দেওয়াল নিয়ে বিশাল একটি বিল্ডিং তৈরি হয়। তাহলে আমরা দেওয়ালের একক কি বলতে পারি? ইট বলতে পারি। ঠিক সেরকম বিশাল একটি তিমি মাছের দেহ, এরকম বিশাল একটি বড় গাছ, বট গাছ অথবা যে কোনো জীব এরকম অসংখ্য কোষ নিয়ে গঠিত। তাহলে এই কোষ হচ্ছে জীবদেহের একক। আমরা আজকে কোষ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর কাজ। তার কোষের যে প্রধান অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে, তাদের কাজগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকের শিক্ষণফল হচ্ছে, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা করতে পারবে। এখানে একটি কোষ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোষ। তাহলে কোষের এখানে বিভিন্ন অঙ্গাণু দেখা যাচ্ছে। যদি এটা একটা ফানি পিকচার, এখানে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এরকম অনেকগুলো কোষ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কোষের, তার কোষের ভেতর যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম আসি আমরা কোষ কি, কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। অনেকগুলো সংজ্ঞার মধ্যে সিকেভিচ ও লোয়ি তাদের দেওয়া সংজ্ঞাটাই সর্বমহলে সমাদৃত। তাদের মধ্যে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতি রেখেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, তাদেরকে কোষ বলে। তাহলে কোষ হচ্ছে এমন একটা একক যেটা জীবের সম্পূর্ণ কাজের একক এবং এটি একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে এবং সে নিজের সজীব মাধ্যম বেঁধে রেখে নিজের প্রতিরূপ তৈরি করতে, অর্থাৎ সে একটা থেকে আটটা এরকম প্রতিরূপ তৈরি করতে সক্ষম। এইটাকেই কোষ বলা হয়, অর্থাৎ জীবদেহের একক এটাকে বলা হয়। সিকেভিচ এবং লোয়ি এই দুজন বিজ্ঞানীর মধ্যে 1969 সালে তারা এই সংখ্যাটা দিয়েছিলেন। তাহলে আমরা কোষ বুঝলাম। এবার আসি কোষ কত প্রকার। কোষ সাধারণত দুই প্রকার, অর্থাৎ নিউক্লিয়াসের কোষের মূল অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস, বা যাকে বলা হয় কেন্দ্রিকা। কেন্দ্রিকার সংগঠনের উপর ভিত্তি করে কোষকে সাধারণত দুই প্রকারে ভাগ করা হয়। এটি হচ্ছে কি আদিকোষ, আরটি প্রকৃত কোষ। তোমরা হয়তো জানো আদিকোষ হচ্ছে যাদের নিউক্লিয়াসের মেমব্রেন থাকে না, অর্থাৎ যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তো মেমব্রেন থাকে না বলে নিউক্লিয় অঙ্গাণুগুলা সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো ভাবে থাকে। আর প্রকৃত কোষ হচ্ছে কি নিউক্লিয়াসটি একটি পর্দা দ্বারা আবৃত থাকে, যার ফলে নিউক্লিয়ার অঙ্গাণুগুলা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানোভাবে থাকে না, যাদেরকে বলা হয় প্রকৃত কোষ। তাহলে আমরা ছবিতে আদিকোষ এবং প্রকৃত কোষ একটু দেখি। এটা হচ্ছে কোষ, এটা আদর্শ কোষ, এটা হচ্ছে কি আদিকোষ। অর্থাৎ এখানে দেখো এই নিউক্লিয় অঙ্গাণুগুলো পুরা সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, তাদের কোনো পর্দা দ্বারা ঘেরা না। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ঠিক উল্টো।
এখানে নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয় অঙ্গাণুগুলো, এটা হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়ার অঙ্গাণুগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা, যারা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে না। আর আদিকোষ এবং প্রকৃত কোষে আরও কিছু পার্থক্য আছে, তোমরা এগুলো ক্লাস 8-এ পড়ে আসছো। তারপর আমি দু একটা বলে নিই, যেমন মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম ইত্যাদি অঙ্গাণুগুলা, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলা সাধারণত আদিকোষে থাকে না, আর প্রকৃত কোষে এগুলো সবগুলা বিদ্যমান। এখানে আরেকটা কথা বলে রাখি, প্রকৃত কোষ আবার দু প্রকার, অর্থাৎ তাদের কাজের ভিত্তিতে প্রকৃত কোষকেও দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে কি দেহকোষ আর একটা জ্বলন কোষ। দেহকোষ সাধারণত দেহ গঠনে যে কোষগুলা ব্যবহৃত হয় সেগুলোকে দেহকোষ বলা হয়, যেমন বিভিন্ন অঙ্গতন্ত্রের কোষ, আমাদের হাতের পায়ের কোষ এরকম। আর জনন কোষ হচ্ছে যৌন জনন এবং যৌনক্রম দেখা যায় এমন জীবের জননে উৎপন্ন কোষগুলা, জনন উৎপন্ন কোষ উৎপন্নগুলা যেগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে কি জনন কোষ। জনন কোষ সাধারণত মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়, আর দেহকোষ সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। আমরা কোষ বিভাজন ইনশাল্লাহ আগামী অধ্যায়ে আলোচনা করব। আমরা চলে যাই, জীবকোষকে আবার দুভাগে ভাগ করা হয়, তাদের সবাই হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। তোমরা বুঝতে পারছো উদ্ভিদের কোষগুলো সাধারণত উদ্ভিদ কোষ আর প্রাণী দেহের কোষগুলো হচ্ছে কি প্রাণী কোষ। আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু চিত্র দেখি, তার অঙ্গাণুগুলো একটু দেখি। এটা হচ্ছে একটি উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলো হচ্ছে, মূল অঙ্গাণু হচ্ছে কি নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইটা, রাইবোজোম, এরকম মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, কোষ ঝিল্লি, এই ভেতর অংশটা হলো কোষ ঝিল্লি, এই বাইরের অংশটা হচ্ছে কোষ প্রাচীর, এরকম গলগি বডি বা গলজি বস্তু। এগুলো হচ্ছে মোটামুটি অনেক অঙ্গাণু আছে, তার মধ্যে প্রধান অঙ্গাণু। আমাদের এই ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের বই দেওয়া আছে। এই ছবিতে দেখা যায় কোষ গহ্বর, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সবুজ কালার ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে লাইসোসোম, আর রাইবোজোম হচ্ছে ছোটো ছোটোগুলা রাইবোজোম। তারা হলো গলগি বডি বা গলজি বস্তু, এটা হলো আন্তঃকোষীয় ফাঁক, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা কোষ পর্দা দ্বারা আবৃত, এখানে নিউক্লিওলাস আছে। আমরা এই অঙ্গাণুগুলা একটু ডিটেল আলোচনা করব। এবার আসি আমরা একটি প্রাণী কোষ। এটা হচ্ছে একটি প্রাণী কোষ। প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, এটা হচ্ছে কি সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা হলো নিউক্লিয়াস, এটা হলো লাইসোসোম, একটু আগে দেখাচ্ছিলাম লাইসোসোম। এটা হলো কি অ্যান্ডোসোম, এটা হচ্ছে কি গলগি বডি বা গলজি বডি যেটাই বলো। এরপরে এখানে দেখা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ছবিটা দেখো, এটা তোমাদের বই দেওয়া আছে। এগুলো দুটোই প্রাণী কোষ, এর আগে যে দেখাইছিলাম দুটোই উদ্ভিদ কোষ। এগুলো অত্যন্ত পাওয়ারফুল মাইক্রোস্কোপের মাধ্যমে যে ছবিগুলা 3D ছবিগুলা পাওয়া যায়, এটা হলো 2D। যেমন এগুলো হলো মাইক্রোভিল্লি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু আগে বলছিলাম, মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কি লাইসোসোম, গহ্বর, কোষ গহ্বর। এটা হলো কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, এইটা হচ্ছে নিউক্লিওলাস। এগুলো হচ্ছে ক্রোমাটিন, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরকম মোটামুটি এগুলো হচ্ছে কি একটি প্রাণী কোষের প্রধান অঙ্গাণু। আমরা এবার ধাপে ধাপে একটি একটি আলোচনা করি। এটা হচ্ছে কোষ প্রাচীর, অর্থাৎ কোষের চারপাশে একটা প্রাচীর থাকে, এটা হলো কোষ প্রাচীর। এটা কোষের, বিশেষ করে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা সাধারণত জড় বস্তু দ্বারা গঠিত। এই কোষ প্রাচীরের ভেতর ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কোপ বলি। এটা সাধারণত ত্রিস্তর বিশিষ্ট একটি কোষ প্রাচীর, বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদ, এটা হলো লম্বচ্ছেদ।
আমরা এদের কাজ নিয়ে আলোচনা করি। কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষের আকার ও আকৃতি বজায় রাখা তার আরেকটি অন্যতম কাজ। তবে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, শুধু উদ্ভিদ কোষেরই একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি প্রথমেই বলেছিলাম কথাটা। এবার আসি নিউক্লিয়াস। যেটি নিউক্লিয়াসের চিত্র, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়ারের বাইরে যে আবরণ সেটি, এটাকে লেখা আছে নিউক্লিয়ার এনভেলপ। এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিয়ারের ভেতর এক ধরনের থকথকে জেলির মতো তরল পদার্থ থাকে, সেটা হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। আর এই সুতার মতো জিনিসগুলো হচ্ছে কি ক্রোমাটিন বা ক্রোমাটিড বলা হয়। আর এই যে ছোটো ছোটো ছিদ্র আছে, এগুলোর নাম হলো নিউক্লিয়ার পোর অথবা নিউক্লিয়ার রন্ধ্র। এই ছবিটা দেখো। আমরা আসি এবার নিউক্লিয়াসের কাজ নিয়ে। নিউক্লিয়াসের কাজ হচ্ছে ক্রোমোজোম ধারণ করা, বিভিন্ন প্রকার ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা নিউক্লিয়াসের আরেকটি কাজ। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে কি বংশগতির ধারক ও বাহক বা ভৌতভিত্তি, এটাকে ধারণ করা হচ্ছে নিউক্লিয়াসের প্রধান কাজ। এবার আসি মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার 3D পিকচার দেখা যাচ্ছে। এটা হলো 2D, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা হলো ঝিল্লি, তার বাইরের যে আবরণটা, এটা হচ্ছে ঝিল্লি। এটা হচ্ছে ক্রিস্ট বা ক্রিস্টি। এটা হলো, এখানে অক্সিসোম আছে। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। কেন দেখো, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে কি তাপ ও শক্তি উৎপন্ন করা। জীব যে শক্তি পায়, সেই শক্তিটা মাইটোকন্ড্রিয়া থেকেই উৎপন্ন হয়। জীবের শ্বসন কাজে সাহায্য করা, অর্থাৎ শ্বসন কাজের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপাদনের যে বিক্রিয়াগুলো সবগুলো মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয় বলেই মাইটোকন্ড্রিয়াকে সাধারণত কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে কি তাপ এবং শক্তি উৎপন্ন করা, যার কারণে জীবদেহ সচল থাকে। জীবদেহ সচল থাকার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটা মাইটোকন্ড্রিয়া থেকেই আসে। তাহলে মাইটোকন্ড্রিয়া একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এবার আসি প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। এখানে একটা ক্লোরোপ্লাস্টের চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ প্লাস্টিড 3 প্রকার। এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এটা হলো ক্রোমোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ প্রকৃতির, কারণ সবুজ পিগমেন্ট থাকে এজন্য। এই ছবিটা দেখো, এটা তোমাদের বই দেওয়া আছে। এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে এটা বহির্ঝিল্লি, এটা হলো অন্তঃঝিল্লি, গ্রানাম বা গ্রানা, এগুলো বলা হলে থ্যালাকয়েড, এগুলো স্ট্রোমা বা এগুলো গ্রানাম ল্যামেলি। আর এই ছবিটা হচ্ছে কি 3D, অর্থাৎ এগুলো হচ্ছে গ্রানাম বা গ্রানা। এটা হচ্ছে কি ইন্টারনাল মেমব্রেন বা অন্তঃঝিল্লি, এটা হলো এক্সটার্নাল মেমব্রেন বা বহির্ঝিল্লি। এগুলো হচ্ছে কি রাইবোজোম, এগুলো হচ্ছে রাইবোজোম। এটা হলো থ্যালাকয়েড, এটা থ্যালাকয়েড মেমব্রেন। আর এটা হলো লুমেন, থ্যালাকয়েডের ভেতর। এটা হচ্ছে ডিএনএ, এগুলো হচ্ছে স্ট্রোমা। এইগুলো হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। আসলে আমরা প্লাস্টিডের কাজ দেখে নিই। প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা প্লাস্টিডের প্রধান কাজ। প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে থাকে, যার ফলে তারা অটোট্রফ বা অটোট্রফিক অর্গানিজম, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাদের মধ্যে প্লাস্টিডের ভেতর ক্লোরোপ্লাস্ট থাকে বলে তারা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তাহলে খাদ্য প্রস্তুত করাটা হলো প্লাস্টিডের প্রধান কাজ। আর খাদ্য সঞ্চয় করা এবং জীবদেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। আমরা যেটা বলছিলাম প্লাস্টিডের মধ্যে 3 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট। এটা বিভিন্ন বর্ণিল। এই বর্ণময় হওয়ার কারণে পতঙ্গ বা কীট পতঙ্গকে পরাগায়নে আকৃষ্ট করতে পারে। এটাও তাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এবার আসি আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য কী সেটা দেখিনি।
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে প্রথম যে পার্থক্যগুলো চোখে পড়ে তা হলো উদ্ভিদ কোষের বাইরে একটি জড় কোষ প্রাচীর থাকে এবং তার নিচে প্লাজমা মেমব্রেন নামক দুটি পর্দা পরিবেষ্টিত থাকে, কিন্তু প্রাণী কোষে শুধুমাত্র একটি প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, একটু আগে বলেছিলাম, আর প্লাস্টিডের ভেতর ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা অসবুজ এবং সালোক সংশ্লেষণ ঘটায় না। যেমন প্রাণী কোষ হতে অসবুজ আর উদ্ভিদ হতে সবুজ। এবার আসো, উদ্ভিদ কোষে সাধারণত কোষ গহ্বর বড় থাকে, ফলে নিউক্লিয়াস তার কেন্দ্রে অবস্থান করে, কিন্তু কেন্দ্রে অবস্থান করে না, এক পাশে চলে যায়। কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না বা থাকলেও অনেক ছোট, ফলে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ঠিক কেন্দ্রে অবস্থান করে। এবার আসি আমরা কি কি অঙ্গাণুগুলা উদ্ভিদ কোষে নেই তবে প্রাণী কোষে আছে। আজকাল আমরা যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে কি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই অঙ্গাণুগুলা উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। যেমন সেন্ট্রোজোম, মাইক্রোভিলি, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র। এই অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে থাকে। এটা ছাড়াও উদ্ভিদ কোষে গোলজি বস্তু বা গলগি বডি অপেক্ষাকৃত ছোট, তাই অনেকটা দৃষ্টিগোচর হয় না, কিন্তু প্রাণী কোষে দৃশ্যমান বৃহৎ আকৃতির গলজি বস্তু থাকে। এগুলো ছাড়াও আরও কিছু পার্থক্য আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের। উদ্ভিদ কোষে জড় প্রাচীর থাকায় সাধারণত আকার পরিবর্তন হয় না, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর জড় কোষ প্রাচীর থাকে না বলে সাধারণত আকার পরিবর্তন হয়। কোষ বিভাজনের সময় উদ্ভিদ কোষ স্টারে সৃষ্টি হয়, কিন্তু প্রাণী কোষে সৃষ্টি না। কোষ বিভাজন আমরা ইনশাল্লাহ পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ে হলো কোষ বিভাজন আমরা আলোচনা করব। এটা ছাড়াও কোষ বিভাজনের হালকা স্মেল তোমরা ক্লাস 8 থেকে পেয়ে এসেছো। তাহলে এখানে স্টারে গঠিত হয়, তোমরা 8-এ শিখে এসেছো। এটা সাধারণত উদ্ভিদ কোষে হয় না, কিন্তু প্রাণী কোষে হয়। আবার মাইটোসিস কোষ বিভাজনে যে সাইটোকাইনেসিস নামক একটি ধাপ আছে, ওই ধাপের কোষের মাঝখানে কোষ প্লেট তৈরি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এরকম কোষ প্লেট তৈরি হয় না, বরং প্লাজমা মেমব্রেন গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে যায় এবং দুভাগ হয়ে যায়। তাহলে এটাও একটা পার্থক্য। এটা হচ্ছে উদ্ভিদ কোষে খাদ্য শ্বেতসার হিসেবে জমা থাকে, আর প্রাণী কোষে খাদ্য গ্লাইকোজেন হিসাবে জমা থাকে। শিক্ষার্থীরা, তাহলে আমরা তখন দেখলাম কোষ কাকে বলে, কোষ কত প্রকার ও কী কী, কোষের প্রধান অঙ্গাণুগুলার ছবি দেখলাম এবং তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো দেখলাম। এরপর আমরা দ্বিতীয় শিক্ষণফল অর্থাৎ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তুলনামূলক আলোচনা অর্থাৎ তাদের মধ্যে মূল পার্থক্যগুলো লক্ষ্য করলাম। দেখি এবার আমরা আমাদের পাঠের উপর ভিত্তি করে কয়েকটি মূল্যায়ন প্রশ্ন নির্ধারণ করা হয়েছে, তোমরা কতটুকু পারো। তোমরা স্ক্রিনের মধ্যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে প্রাককেন্দ্রিক কোষের বৈশিষ্ট্য কোনটি? প্রাককেন্দ্রিক কোষ মানে হচ্ছে কি আদিকোষ, আদিকোষের এক নাম। তাহলে তার বৈশিষ্ট্য কি মিলিয়ে নাও। আদিকোষের বৈশিষ্ট্য হচ্ছে কি নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসের তাদের ওই কোষের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, যার ফলে নিউক্লিয় বস্তুগুলা পুরা সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর তাদের মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি এবং অন্যান্য অঙ্গাণুগুলা থাকে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিড কোন কোষে থাকে? এটা কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষে? আমার উত্তর তোমরা জানো, মিলিয়ে নাও। হচ্ছে উদ্ভিদ কোষে। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষেরই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরকম বৈশিষ্ট্য কি? এটা হলো কি সেন্ট্রিওল। এরকম আমরা বেশ কয়েকটি নাম বলছি, সেন্ট্রিওল, তারপরে রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র ইত্যাদি। এবার তোমাদের আজকের পাঠের উপর ভিত্তি করে বাড়ির কাজ নির্ধারণ করা হয়েছে।
তোমরা বাড়ির কাজগুলো একটু লিখে নাও। 2টি বাড়ির কাজ নির্ধারণ করা হয়েছে, 2টি সংক্ষিপ্ত অর্থাৎ চিন্তন দক্ষতামূলক এবং অনুধাবনমূলক। একটু লিখে নাও। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না কেন, ব্যাখ্যা করো। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না কেন, ব্যাখ্যা করো। লিখে নাও। আর দ্বিতীয় প্রশ্নটি লিখে নাও। প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? 2টি প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন লিখে নিবে। তোমরা স্কুল খুললে আমাকে বাড়ির কাজগুলো দেখাবে। আর যারা আজকের ক্লাসটি ঠিকমতো বুঝোনি বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো ধরনের কনফিউশন থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।